সাহিল শহরের একটি কোম্পানিতে কাজ করত। সে তার কেবিনে বসেছিল। তখনই একটি লোক তার কাছে আসে এবং তাকে উদ্দেশ্য করে বলে, সাহিল স্যার, আপনাকে বস ডেকে পাঠিয়েছেন তার কেবিনে। এই কথা বলে লোকটি সাহিলের কেবিন থেকে চলে যায়। এখন আবার বস আমায় ডেকে পাঠালেন কেন? না জানি কোনো কাজের জন্য, আবার কোথাও আমাকে পাঠিয়ে দেন নাকি? না, আগে বরং বসের কেবিনে যাই, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে। এই কথা বলে সাহিল তার বসের কেবিনের দিকে যেতে থাকে। আর এদিকে সাহিলের বস তার কেবিনে সাহিলের জন্য অপেক্ষা করছিলেন। আর তখনই সেখানে সাহিলও আসে। স্যার, শুভঙ্কর বলল আপনি আমায় ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ সাহিল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। শোনো, একটি জমির দলিল তোমাকে এনে দিতে হবে। ওই জমিটা আমাদের ক্লায়েন্ট কিনতে চাইছে। তারা ওই জমির জন্য দ্বিগুণ টাকা দিতে প্রস্তুত, কিন্তু সমস্যা হলো জমিটা শহর থেকে অনেক দূরে আছে। তাই কাউকে যেতে হবে সেই জমির দলিলটা আনতে। আর এই অফিসে আমি এই কাজের জন্য তোমাকেই সবচেয়ে বেশি যোগ্য মনে করছি। তুমি তোমার সব প্রয়োজনীয় জিনিস আজকের মধ্যে গুছিয়ে নাও। আর হ্যাঁ, ঠিকানাটা হলো মিরপুর জমিদার বাড়ি। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল সকালের মধ্যে বেরিয়ে পড়ব। সেদিন সাহিল একটু তাড়াতাড়ি তার অফিস থেকে ফিরে আসে। অফিস থেকে ফিরে এসে সে তার বউকে তখন ডাকতে থাকে। সন্ধ্যা, কোথায় তুমি? এদিকে এসো তো, দরকার আছে। সন্ধ্যা সাহিলের ডাক শুনে তখনই তাদের বসার ঘরে সে আসে। কিন্তু এই অসময়ে সাহিলকে বাড়িতে দেখে সে কিছুটা অবাক হয়। তারপর সে সাহিলকে উদ্দেশ্য করে বলে, এ কি সাহিল, তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার শরীর ঠিক আছে তো? আর অফিসের সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ সন্ধ্যা, আমার শরীর একদম ঠিক আছে। তুমি আমার কিছু পোশাক একটি ব্যাগে গুছিয়ে দাও, আমাকে কাজে যেতে হবে শহরের বাইরে। আর হ্যাঁ, আমার আসতে 2-3 দিন সময় লাগতে পারে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার সব জিনিস গুছিয়ে দেব। কিন্তু তুমি কোথায় যাবে? আমি মিরপুরে যাব। মিরপুরের যে পুরনো জমিদার বাড়ি আছে সেটির দলিল আনতে। আর ভাবছি বাইকে করেই সেখানে যাব। কিন্তু সন্ধ্যা সাহিলের মুখে মিরপুর জমিদার বাড়ির কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। মিরপুর জমিদার বাড়ি? তুমি মিরপুর জমিদার বাড়ির দলিল আনতে যাবে? ওইখানে না গেলে কি হয় না? মানে এত দূর তো, তাই বলছি আর কি। না সন্ধ্যা, আমাকে যেতেই হবে। এই কাজটা করলে আমার প্রমোশন হয়ে যাবে, তাই আমাকে যেতে হবে। আর তুমি কোনো চিন্তা করো না, 2-3 দিনের ওই তো ব্যাপার, আমি চলে আসব। আর বাইক তো সাথে থাকবেই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আর একটা কথা বলি শুনো, ওইখানে যা কিছুই হয়ে যাক, সব এসে আমাকে বলবে, কিছু লোকাবে না আমার থেকে। পরের দিন সকালবেলা সাহিল তার বাইক নিয়ে মিরপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু তখন সন্ধ্যা মনে মনে বলে, এত দিন ধরে যেই সত্যি চাপা রাখা হয়েছে সেটা যাতে বাইরে না আসে। আর এইদিকে সাহিলের সেদিন মিরপুরে পৌঁছতে পৌঁছতে প্রায় অনেকটাই রাত হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। ঠিক তখনই সাহিল একটি চায়ের দোকানের সামনে আসে। সেই দোকানের সামনে সে তার বাইকটি দাঁড়া করায় এবং সে সেই দোকানের ভিতরে যায় এবং সেখানে দাঁড়িয়ে সে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেই চায়ের দোকানের মালিক বাইরেরই একটি বেঞ্চে বসেছিল। সে তখন সাহিলকে দেখে তাকে জিজ্ঞেস করে, কি সাহেব, দেখে তো মনে হচ্ছে শহর থেকে এসেছেন। তাই এই গ্রামে আপনার কি কাজ? তাও এই রাতের বেলা, কেউ তো আসে না, তাই জিজ্ঞেস করলাম। সাহিল লোকটির কথা শুনে তখন মনে মনে ভাবে, লোকটিকে কি একবার জিজ্ঞেস করব জমিদার বাড়িটা কোথায় আছে? হ্যাঁ, একবার জিজ্ঞেস করেই দেখি। তখন সাহিল লোকটিকে বলে, আসলে কাকা, আমি এই গ্রামে এসেছি একটি জমির দলিল নিতে। জমিদার বাড়ির দলিলটি। জমিদার বাড়িটা কোন দিকে একটু কি বলতে পারবেন? আসলে বুঝতেই তো পারছেন, বৃষ্টি হচ্ছে, তাও রাতের বেলা। বৃদ্ধ লোকটি সাহিলের মুখে এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সে সাহিলকে উদ্দেশ্য করে বলে,
তা সাহেব, আপনার জীবনের কি কোনো মায়া দয়া নেই? না হলে যার জীবনের মায়া আছে সে তো জমিদার বাড়িতে যেতে চাইবে না। আপনি কি জানেন না, যেই জমির দলিল নিতে আপনি এখানে এসেছেন সেই দলিলে হাত দেবার আগেই আপনার প্রাণটা মাধবী নিয়ে নেবে। তাই বলছি সাহেব, ভুলেও ওই জমিদার বাড়িতে যাবেন না, না হলে মিছি নিজের প্রাণটা হারাবেন। আপনি ফিরে যান সাহেব, ফিরে যান, আর কখনো আসবেন না। লোকটির মুখে এই সমস্ত কথা শুনে সাহিল তখন মনে মনে বলে, লোকটা পাগল নাকি? কি জিজ্ঞেস করলাম আর কি বলছে? তখনই বৃষ্টিও থেমে যায়। তখন সাহিল লোকটিকে বলে, ঠিক আছে কাকা, আমি এখন চলি, বৃষ্টি থেমে গেছে, আপনি ভালো থাকবেন। এই কথা বলে সাহিল তখন তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর লোকটি তখন বলে, কাল সকালে আরও একটি লাশ দেখার অপেক্ষা। জানি না এই অভিশাপ কবে এই গ্রাম থেকে যাবে। আর এইদিকে অনেক খোঁজাখুঁজি করার পর সাহিল শেষ পর্যন্ত জমিদার বাড়িটি খুঁজে পেয়ে যায়। তারপর সে ধীরে ধীরে জমিদার বাড়িটিতে প্রবেশ করে। জমিদার বাড়িতে প্রবেশ করে সে তখন বলে, এখানে তো কেউ থাকার কথা না, তাহলে জমিদার বাড়িটা বাইরে থেকে এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে আছে? আর একটু আগে লোকটা যে বলল এই জমিদার বাড়িতে কেউ আসে না, না, আমার মনে হয় লোকটা পাগল ছিল। যাই হোক, আমাকে এখন দলিলটা আগে খুঁজে বের করতে হবে। এই কথা বলার পর সাহিল জমিদার বাড়িরই একটি ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে সে তখন বলে, ঘরগুলিও তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছে কেউ থাকে এখানে। ভালোই হলো, আমার দলিলটা খুঁজতে আর কোনো অসুবিধা হবে না। দেখি খুঁজে এই ঘরের কোথাও সেই দলিলটি আছে কিনা। এই কথা বলে সাহিল সেই ঘরের প্রত্যেকটি জায়গায় দলিলটি খুঁজতে থাকে। না, এই ঘরের কোথাও তো সেই দলিলটি খুঁজে পেলাম না। যাই অন্য আরেকটা ঘরে গিয়ে খুঁজে দেখি, ওইখানে পেলেও পেতে পারি। এই কথা বলে সাহিল তখন সেই ঘর থেকে চলে যায়। সেই ঘর থেকে বেরিয়ে সাহিল আশেপাশে আরো ঘর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটি ঘরের মধ্যে এসে প্রবেশ করে। ঘরে প্রবেশ করার পর সাহিল তখন বলে, এই ঘরটাও তো অনেক গুছানো, এই ঘরে খুঁজে দেখি দলিলটি। কিন্তু তখনই হঠাৎ করে বাইরে জোরে জোরে বাজ পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে ঠান্ডা একটি হাওয়া পেছন দিক থেকে এসে সাহিলের গায়ে লাগে। তাই সে যখনই পেছনে ফিরে তাকায় সে দেখতে পায় সাদা শাড়ি পরা এক আত্মা শূন্যে ভেসে আছে। আর আত্মাটির চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। তখন সেই আত্মা সাহিলকে উদ্দেশ্য করে বলে, কে তুই? আমার ঘরে প্রবেশ করিস? এত বড় সাহস তোর? এই জমিদার বাড়িতে আসার সাহস তোকে কে দিয়েছে? আজই তোর শেষ দিন। আত্মার মুখে এই কথা শুনে সাহিল ভয় পেয়ে কিছুটা পিছনে সরে যায়। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে আত্মাটিকে বলে, আমি কিছু চুরি করতে আসিনি। আমি শুধু এই জমির দলিল নিতে এসেছি আমার কাজের প্রয়োজনে। আমি চোর নই। এই কথা শুনে আত্মাটি আরো বেশি রেগে যায়। সে তখন সাহিলকে উদ্দেশ্য করে বলে, কাজের প্রয়োজনে? ঠিক যেমন আমার স্বামীর প্রথম স্ত্রী নিজের স্বার্থের জন্য আমাকে পুড়িয়ে মেরেছিল পুরো গ্রামবাসীর সামনে। এখন তুইও সেই লোভের দাস। না, আমি লোভী নই। আমি শুধু সত্য জানতে চাই, আপনি আসলে কে? আপনার আত্মা এই জমিদার বাড়িতে কেন ঘুরে বেড়াচ্ছে? সাহিলের মুখে এই কথা শুনে সেই আত্মাটির দু চোখ জলে ভরে ওঠে। তখন সে সাহিলকে উদ্দেশ্য করে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে শুরু করে। আমি মাধবী, যাকে মিথ্যে দোষে জ্বালিয়ে মেরে ফেলা হয়েছিল এই জমিদার বাড়ির সামনে। তাই আমার আত্মা এখনো শান্তি পায়নি। এই জমি রক্তে রঞ্জিত, আমি কাউকে নিতে দিই না এই জমি। আমি একজন সাধারণ মেয়ে ছিলাম। আমার বাবা ছিলেন একজন কৃষক। একদিন জমিদার শিকার করতে গিয়ে আহত হন। জমিদারকে আমি অনেক সেবা করে তাকে সুস্থ করে তুলেছিলাম। তাই জমিদার আমাকে তখন বিয়ে করেন। তিনি আমায় বিয়ে করে জমিদার বাড়িতে নিয়ে আসেন। কিন্তু জমিদার আগে থেকেই বিবাহিত ছিলেন। তার প্রথম স্ত্রী আমাকে মেনে নিতে পারেননি। জমিদার জানতেন তার প্রথম স্ত্রী অনেক বদরাগী মেজাজের।
আর সে তার কোনো জিনিসই কারোর সাথে ভাগ করত না কখনো। সেই জায়গায় আমি তার স্বামীর দ্বিতীয় স্ত্রী হয়ে জমিদার বাড়িতে প্রবেশ করেছিলাম। তাই তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। জমিদার বুঝতে পেরেছিলেন তার প্রথম স্ত্রী আমার কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তাই তিনি এই জমিদার বাড়ির অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছিলেন। যা জানতে পেরে তার প্রথম স্ত্রী আমার উপর আরও বেশি রেগে যান। তাই সেদিন রাতে তিনি জমিদার সাহেবের খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলেন। আর গ্রামের লোকের সামনে আমাকে ডাইনি প্রমাণ করে। এই জমিদার বাড়ির সামনে আমাকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলেন। তাটির মুখে সমস্ত কথা শুনে তখন সাহিল তাকে বলে, আপনার সঙ্গে যা ঘটেছে তা অন্যায়, কিন্তু আমি চাই না আপনি অভিশপ্ত হয়ে থাকুন। যদি আমি পারি, আমি আপনাকে মুক্তি দেব। মুক্তি? তবে শোনো, এই জমির অভিশাপ কেবল ভাঙবে যদি কেউ নিজের রক্ত দিয়ে আমাকে মুক্তি দেয়। সেই রক্ত হতে হবে এই জমিদার বংশের কারোর, তাহলেই আমি মুক্তি পাব। পরের দিন সকালবেলায় সাহিল তার বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে সাহিল চিন্তা করতে থাকে জমিদার বংশের রক্ত সে কোথায় পাবে। সে এসব বসেই চিন্তা করছিল। তখনই সেখানে তার স্ত্রী সন্ধ্যা আসে এবং সাহিলকে চিন্তা করতে দেখে সে তখন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে সাহিল, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সন্ধ্যা এই কথা বললে তখন সাহিল সন্ধ্যাকে কাল রাতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক এক করে বলতে শুরু করে। সাহিল সমস্ত ঘটনা সন্ধ্যাকে বললে সন্ধ্যা তখন মনে মনে কিছু একটা ভাবতে থাকে। তারপর সে সাহিলকে উদ্দেশ্য করে বলে, সাহিল, তুমি জানো আমার ঠাকুমা ছিলেন মিরপুর জমিদারের প্রথম স্ত্রী, মানে আমি সেই বংশেরই অংশ। কি বলছো সন্ধ্যা? কিন্তু তুমি আমায় এই ব্যাপারে এতদিন কেন কিছু বলনি? আজ তোমার ঠাকুরমার একটি ভুলের জন্য মাধবী দেবীকে তার প্রাণ দিতে হয়েছে। ঠিক আছে, এখন চলো আমার সাথে, আমাদের মিরপুরে যেতে হবে। মাধবী দেবীর আত্মাকে আমাদের মুক্তি দিতে হবে। তারপর সাহিল ও সন্ধ্যা সেদিন রাতেই মিরপুর গ্রামে গিয়ে পৌঁছয়। তারপর তারা দুজন মিলে মিরপুর গ্রামেরই একটি নদীর সামনে যায়। সেখানে সাহিলের হাতে ছিল সেই জমিদার বাড়ির দলিলটি ও সন্ধ্যার হাতে ছিল একটি চাকু। সন্ধ্যা সেই চাকু দিয়ে নিজের হাত কেটে সেই নদীতে তার কিছু পরিমাণ রক্ত ফেলে দেয়। মাধবী দেবী, আমি আপনার রক্তের বংশধর, আপনার প্রতি হওয়া অন্যায়ের জন্য ক্ষমা চাইছি। আপনার আত্মা যেন শান্তি পায়। মাধবী যখন এই কথাগুলি বলছিল তখনই হঠাৎ করে মুষলধারে অনেক জোরে বৃষ্টি শুরু হয় আর বাতাসে শোনা যায় মাধবী দেবীর আত্মার গলা। ধন্যবাদ তোমাদের। 100 বছর পর আজ আমার অভিশাপ ঘুচল। এই জমি এখন তোমাদের। এই জমিদার বাড়ির অভিশাপও আজ থেকে শেষ হলো। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।